নমস্কার, বাংলা বলছি চ্যানেল থেকে বিপ্লব দাস বলছিলাম। আজকে আমরা এই কোভিড পরিস্থিতিতে আগামীকাল থেকে প্রায় লকডাউন বলা চলে, এছাড়া কোনো উপায় নেই। যে পরিমাণে মানুষ রাস্তায় বেরোচ্ছেন, এত কিছু বলা সত্ত্বেও লকডাউন ছাড়া কোনো উপায় নেই। লকডাউন তো হলো, কিন্তু মানুষকে তো মানতে হবে। আমরা যদি না মানি, তাহলে কি করে এই মহামারীকে আমরা আটকাবো? আমরা আজকে এটা নিয়ে কথা বলবো বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর কুণাল সরকারের সঙ্গে। কুণাল দা, স্বাগত আপনাকে আমাদের চ্যানেলে। কুণাল দা, আমি প্রথমেই নমস্কার। বলবো যে মানুষ তো ভীত সন্ত্রস্ত, সকলে মাস্ক স্যানিটাইজার সেগুলো তো করবেন, এগুলো বহুবার আপনারা বলেছেন, সকলেই জানে। কিন্তু তারপরেও আহ বর্তমান পরিস্থিতি যে ওয়েদার বা যে যে আমরা অন্যান্য সময় যেটা দেখেছি, এই গরমের সময় ঠান্ডা গরম সর্দি কাশি একটা লেগেই থাকতো, কিন্তু এখন যেটা হচ্ছে যে এই ঠান্ডা গরম সর্দি কাশিতে যে উপসর্গগুলো, সেগুলো অনেকটা করোনা, অনেকে ভাবছিল তো করোনা হয়ে গেলো, এই যে একটা আতঙ্ক। তা কি করা যায়, একটু পরামর্শ চাই মানুষের জন্য। তো কতগুলো অদ্ভুত জিনিস কেবল আমরা নয়, মানে আমাদের সাথে সাথে পৃথিবীর অন্যান্য দেশও এবার দেখেছে। সেটা যে আমাদের ডাক্তার হিসেবে বা সাধারণ মানুষের একটাই ছিল যে আমরা কি করে বুঝবো যে আমাদের যখন কমন ফ্লু হচ্ছে বা এমনিতে জ্বর হয়, গলা ব্যথা হয়, অন্যান্য কারণেও হয়, আমরা সেটা কি করে বুঝবো এখন? আধ ঘন্টা পরে। তো একটা অদ্ভুত জিনিস হলো যে এই জিনিসটাকে আমরা ভারতবর্ষে এখনো সেইভাবে সাইন্টিফিক্যালি আমরা দেখিনি, কিন্তু ইউরোপ এবং নর্থ আমেরিকাতে দেখা গেল যে জবের থেকে তারা সেই 2020 প্রথম থেকে এই করোনাতে একবার দুবার তিনবার করে এফেক্টেড হলো এক একটা ধাক্কায়। তারা সবাই ভেবেছিল যে একদিকে করোনা মাথাচাড়া দেবে, একদিকে আমাদের কমন কোল্ড বা ফ্লু হবে, কারণ একমাত্র ইউরোপে প্রতি বছর ফ্লুতে মারা যায় প্রায় 5 লক্ষ মানুষ। তো কিন্তু অদ্ভুত একটা ব্যাপার দেখা গেল যে যখন করোনার আক্রমণটা তীব্র থেকে তীব্রতর হচ্ছে, তখন কিন্তু ফ্লু এর ব্যাপারটা কমে গেল। তো মানে এটা কি খানিকটা সেই পাড়ায় গুন্ডামোর মতো, যে এক গুন্ডা যখন ডমিনেট করতে শুরু করে অন্যটা চুপচাপ হয়ে যায়, সেটা আমরা বুঝতে পারছি না। তো সিমিলারলি ধরো তুমি যদি আমাদের বর্তমান পরিস্থিতিটা মার্চ মাস থেকে দেখো, যে মার্চ থেকে যখন বা মার্চের মাঝামাঝি থেকে যখন এর মাথাচাড়া দিয়ে আবার উঠতে শুরু করলো, সত্যি কথা বলতে যেগুলোকে আমরা অনেক সময় ভাবছি যেটা হয়তো আমাদের সেই সাধারণ জ্বর সর্দি কাশি হতে পারে, কিন্তু সরজমিনে নেবে দেখা যাচ্ছে এদের অনেকের টেস্ট করলে, অনেকের রিপোর্ট করলে সেটা তারা কিন্তু ভাইরাস পজিটিভ বা আরটিপিসিআর পজিটিভ আসছে। তো আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে আমাদের চারিপাশে এখন দ্য রেট অফ ইনফেক্টিভিটি ফ্রম কোভিড সেটা এতই বেশি যে আমাদের কিন্তু এখন ওই সাধারণ জ্বর ইনফ্লুয়েঞ্জার ব্যাপারটা একটু পিছনে চলে গেছে, সে লাইনের পিছনে চলে গেছে। তো ধরা যাক কারো বাড়িতে কারো এতে একজনের এরকম প্রবলেম হলো, সেটা হতে পারে। আমরা তো এখনো অনেক বেশি 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 দেখেও তো ধরো 30% টেস্ট পজিটিভ দেখছি, তার মানে কি 70% নেগেটিভ আছে। কিন্তু আমাদের সেই সন্দেহটা ধরে এগোতে হবে। আর সেই সন্দেহটা কেন আমাদের করতে হবে, যে এখনো ধরো আমার আজকে টেস্ট হলো, আমার কোভিড পজিটিভ বেরোলো, তো কোভিড পজিটিভ বেরোলেই তো তুমি আমাকে এমন কিছু একটা বিরাট ওষুধপত্র দিতে পারছো না যেটা 1 ঘন্টার মধ্যে কোভিডকে নির্মূল করে দিচ্ছে, তা তো হচ্ছে না। আমরা কিছু সাপোর্টিভ ওষুধ দিচ্ছি, কিন্তু মেন কাজটা কি হচ্ছে? মেন কাজটা হচ্ছে যাতে আমার থেকে এটা আরো সংক্রমিত হতে না পারে অন্য 10টা লোকের মধ্যে। আইসোলেশন, যে সেপারেশন অ্যান্ড আইসোলেশন। আর কোভিডের প্রথম দিকে একটা অ্যান্টিবায়োটিক, আইভারমেকটিন এটসেট্রা যা যা আমরা দিই, সেগুলো কিন্তু বেশিরভাগই সব সাপোর্টিভ ট্রিটমেন্ট। আর খানিকটা খানিকটা আমরা মানুষের শরীরের প্রতিরোধ ক্ষমতা, খানিকটা তার ভাগ্য এর উপরে ছেড়ে দেওয়া হয় যে কে বা কারা অল্পের ওপর দিয়ে বেরিয়ে যাবেন। আর সেই 100 জনের মধ্যে 2-3% যারা একটু ভাগ্যটা খারাপ, তাদের ধাক্কাটা একেবারে মুখোমুখি লাগবে এবং তাদের বেশ খানিকটা ভোগান্তি কপালে থাকবে। যাদের ভোগান্তি হচ্ছে এবার, তাদের কিন্তু বেশ কিছুটা ভোগান্তি হচ্ছে।
তো সেই ব্যাপারটা অনস্বীকার্য, উই ক্যানট ডিনাই দ্যাট। আচ্ছা, কুণাল, আরেকটা জিনিস যেটা বিভিন্ন সংবাদ মাধ্যম বা অন্যান্য জায়গায় দেখা যাচ্ছে, সোশ্যাল মিডিয়া ঘুরে বেড়াচ্ছে, যে বলা হচ্ছে যে গার্গিল করা, গরম জল দিয়ে দুবেলা, বা এই যে গরম জলের ভাপ নেওয়া, এগুলো কি সত্যি কোনো উপকার হবে? প্রচন্ড উপকার হবে, প্রচন্ড ভীষণ ভীষণ উপকার হবে। কেন হবে? কারণ আমরা যে ভাইরাসটা আমাদের এত হেনস্থা করছে, আমাদের এত অসুবিধে ফেলছে, ভাইরাসটা কিন্তু বাই অ্যান্ড লার্জ একটা একটা লিভিং অর্গানিজম নয়, সে একটা ভায়াবল কেমিক্যাল কম্পাউন্ডের মতো। এবং যতক্ষণ সে সে নিজেকে মাল্টিপ্লাই করার নিজে মাল্টিপ্লাই সে মানে নিজের থেকে নিজে অতটা মাল্টিপ্লাই করতে পারে না। সে কি করে? সে আমার তোমার উপর নির্ভর করে, তাকে আমাদের শরীরে একটা অংশে ঢুকে সে বিভিন্ন সেলের সঙ্গে সেখানে সে নিজেকে আটকে ফেলে। তারপর আমাদের সেল যেরকম মাল্টিপ্লাই করে সেরকম সে তার মধ্যে বাড়ার চেষ্টা করে। তো এই ভাইরাসটা, ধরো আমার শরীরে এখন 5টা ভাইরাস ঢুকে পড়েছে। এই 5টা ভাইরাস ঢুকে সাধারণত আমার মুখে, গলায় বা নাকে, এই আপার ওরাল রেসপিরেটরি প্যাসেজ হচ্ছে তার বেছে নেওয়া। যেমন চোখ ঢুকলে সদর দরজা খোলা থাকলে সে জানলা দিয়ে ঢুকবে না, সে সদর দরজাটা দিয়ে ঢুকবে। তো এই দরজাটা দিয়ে সে ঢুকছে, এবং যতক্ষণ সে আমাদের এই সারফেসের যে লেয়ারগুলো, যে মেমব্রেনের ওপর সে অ্যাটাচ থাকছে, তার কিন্তু একটু সময় লাগবে যে এই সেলেদের সঙ্গে বেঁধে অ্যাটাচ করে তারপর তার বংশবৃদ্ধি করতে একটু সময় লাগবে। তো আমরা যখনই গরম জল বা একটু জল মুখের মধ্যে দিচ্ছি, জলটা কি, জল ইজ অলসো কেমিক্যাল সাবস্টেন্স, ইট ইজ নন লিভিং। তো আমি আমার মেমব্রেনের ওপর যে ভাইরাসগুলো, ধরো যদি 2, 4, 10টা ভাইরাস সেখানে ঘোরাফেরা করে, সেগুলোকে যদি আমি মোটামুটি সে জলের সংস্পর্শে এলে সে কিন্তু কিছুটা নিষ্ক্রিয় হয়ে যাবে। আচ্ছা, তো আমরা চেষ্টা করছি যে সারফেস অ্যাটাচমেন্টে যে ভাইরাসগুলো আছে সেগুলোকে আমরা সেই প্রাথমিক স্টেজে আমরা নির্মূল করার চেষ্টা করছি। কারণ একবার সে আমার শরীরের মধ্যে, রক্তের মধ্যে ঢুকে পড়লে তখন সে নানান রকম কেরামতি দেখাবার চেষ্টা করবে, ব্লাডের মধ্যে, লাংসের মধ্যে, এর মধ্যে। তো আমরা চাই না কখনো সেটা আমার আপার এয়ারওয়ে, নোজ, মাউথ, এই প্যাসেজ থেকে সে আরো গভীরে ঢুকুক, সে আরো শরীরের ভিতরে ঢোকার সুযোগটা আমরা তাকে করে দিতে চাই না। সুতরাং ডেফিনেটলি, এবং এটা এটা আমরা ঘরে ঘরে করতে পারি, বাড়িতে বাড়িতে করতে পারি, প্রতি ঘন্টায় একবার করে করতে পারি। আর এটা করতে তো কোনো এখনো তো সেরকম কোনো ব্যয়বহুল বা খরচা সাপেক্ষ ব্যাপার নয়। আর একটু জলে গার্গল করতে গেলে সেই একটা বিরাট অমুক তমুক 4টে ওষুধ কিনে 4 ফোঁটা দিয়ে গার্গল করতে হবে, তার কোনো প্রয়োজন নেই। দের ইজ নো নিড এট অল। জাস্ট একটু নুন জল বা সাধারণ একটু গরম জলে গার্গল করবেন, তাই যথেষ্ট। হ্যাঁ, এবার কুণাল, এই অবস্থায় মানে সাধারণ মানুষ এখন কি কি সাবধানতা অবলম্বন করবে? শেষ প্রশ্ন। দেখো, সাধারণ মানুষ তারা, তাদের কাছে তো তাকে বেঁচে থাকতে হবে। সাধারণ মানুষকে তার দায় দায়িত্ব, তার ঘর সংসার, তার রুজি রোজগার, সবকিছুকে ব্যালেন্স করে বেঁচে থাকতে হবে। কিন্তু বেঁচে যদি আমাদের থাকতে হয়, তাহলে আমাদের যেটা মনে রাখতে হবে যে এখন আগামী 15 দিন আমাদের ঘর থেকে বেরোনো টেরোনো ব্যাপারগুলো এমনি খুব কম হবে, আমাদের মতো লোকজন ছাড়া, যাদের উপর খুব এফেক্ট হবে না, হেলথ কেয়ার সেক্টর ছাড়া। কিন্তু ধরা যাক যে আজ থেকে 15 দিন বাদে পরিস্থিতি খানিকটা ইমপ্রুভ করলো, জিনিসগুলো কিছুটা, নিয়ম কানুনগুলো শিথিল হলো। মনে রাখতে হবে যে এখনো অবধি আমি কোনো মতেই দেখছি না যে প্রায় এন্ড 2021-এর শেষ না হওয়া অবধি, নভেম্বর ডিসেম্বর অবধি কিন্তু আমাদের ভ্যাকসিনেশন থেকে আমরা ততটা একটা তাগড়া মাপের প্রোটেকশন কিন্তু পাবো না। কারণ আমাদের দেশে 30%কে ভ্যাকসিনেট করতে করতে আমার মনে হয় অক্টোবর নভেম্বর পেরিয়ে যাবে। এবং আমাদের
আমাদের যেটা অভ্যেস রাখতে হবে যেখানেটাতে নিশ্চয়ই আমরা যেরকম গভর্নমেন্ট, পলিটিক্যাল পার্টি, ইলেকশন কমিশন, সবাইকে, কুম্ভ মেলা, সবাইকে আমরা একেবারে গলা ছেড়ে সমালোচনা করেছি, সেরকম নিজেদেরও সমালোচনা করতে হবে যে আমরা যেরকম একটু হালকা দেখলাম এই নভেম্বর ডিসেম্বর নাগাদ আমরা কাজকর্ম করেছি, তার সঙ্গে সঙ্গেও আমরা বিয়ে করেছি, বৌভাত করেছি, জন্মদিন করেছি, গ্যাদারিং করেছি। প্রথমত এই গ্যাদারিং এর অভ্যেসটাকে আমাদের অন্তত আরো একটা বছর একেবারে মিনিমাইজ করতে হবে। আমি লকডাউনের সঙ্গে, আমি লকডাউন বা যাই বলি না কেন, এই যে সিভিয়ার রেস্ট্রিকশন হয়েছে এখন, তার সঙ্গে আমি সম্পূর্ণ সহমত, খালি একটা বিষয় ছাড়া, যে কোথাও একটা ক্লজ দেখলাম যে বিয়ে বাড়িতে 50 জন। ভাই আমি আমি আমার একটি ছেলের একটি মেয়েকে পছন্দ হয়েছে, একটা মেয়ের একটি ছেলেকে পছন্দ হয়েছে, তার সঙ্গে আরো 46টা বা 48টা লোকের যে কি দাঁড় করিয়ে সেখানে হাততালি দেবার দরকার আছে আমি সেটা বুঝলাম না। আর এখন যদি আজকে সন্ধেবেলা কারো বিয়ে হয় এবং সেখানে যদি 50টা লোক থাকে, তার মানে 20টা ইনফেক্টেড লোক বাকি 30টা নন ইনফেক্টেড লোককে তারা ইনফেকশনটা উপহার দেবে। পুজোয় যেমন আমরা শাড়ি জামা কাপড় উপহার দিই, আজকে যদি বিয়ে বাড়িতে বা যে কোনো অনুষ্ঠানে আমি 50টা লোককে একসাথে করি, তার মানে সেই অনুষ্ঠানে আমি মিনিমাম আরো 20 থেকে 30টা ইনফেকশনের জন্ম দিলাম। 20 থেকে 30টা অ্যাডিশনাল ইনফেকশন কমপ্লিটলি অপ্রয়োজনীয়, অযাচিত ভাবে ক্রিয়েট করা। তাই আমি রাজ্যের অ্যাডমিনিস্ট্রেশনকে অনুরোধ করব যে সেইটা ভেবে দেখবেন। আমাদের গ্যাদারিং অ্যাভয়েড করতে হবে। এক পা আমার চেনা পরিবেশ থেকে বেরোতে গেলে স্ট্রিক্টলি মাস্ক ব্যবহার করতে হবে। যদি একটু হাই রিস্ক করবে, আর কাপড়ের মাস্কের এখন কোনো রোল নেই, কাপড়ের মাস্কের কথা ভুলে যান, ইট ইজ অফ নো ইউজ অ্যাট দিস পয়েন্ট অফ টাইম। যদি বাড়িতে কোনো রুগী থাকে, থাকাটাই স্বাভাবিক, কারণ দিনে যদি 20, এখন আমরা সংখ্যায় বলছি 20,000, পশ্চিমবঙ্গে অনেক বের মিনিমাম দিনে এখন 50-60 হাজার মিনিমাম ইনফেকশন হচ্ছে। তো প্রতি ঘরে ঘরে বা প্রতি একটা দুটো ঘর বাদ দিয়ে এখন কেউ না কেউ ইনফেক্টেড থাকবেন। সেই পরিস্থিতিতে হোম আইসোলেশন, বাড়ির মধ্যে মাস্ক পরা, মায়েদের যদি হয় বাড়িতে বাচ্চারা থাকে, মায়েরাও মাস্ক ব্যবহার করবেন, কারণ বাচ্চারা বিভিন্ন সময় মায়ের সংস্পর্শে আসবে। আর বাচ্চাদের সম্বন্ধে এবার একটু আরো বেশি নজর দেবেন, কারণ বাচ্চারা যে একেবারে তারা এবারে এফেক্টেড হচ্ছে না তা নয়। তাহলে আমাদেরও সংযমটা লাগবে, যে হঠাৎ করে আমি সারাদিন রেস্ট্রিকশন করে একটু ঢিলেমি দিয়ে সে পাড়ায় আমার কোনো বন্ধু বা আমাদের আড্ডার লোকজনের সঙ্গে দেখা হলো, আমরা মাস্কটা নামিয়ে 2-4 ফুট দূরে দাঁড়িয়ে 15 মিনিট গল্প করলাম, সেইটা করার সময় এটা নয়। ভাইরাসটা যদি আমার শরীরে লুকিয়ে ঢুকে পড়তে চায়, তাহলে তাকে আমি চিনি, সেই লোকটাকে আমি চিনি বা চিনি না, আমার বন্ধু না আমার কলিগ না আমার শত্রু, ইট ডাজ নট ম্যাটার। সে খালি চায় যে দুটো লোক মাস্ক না পরা অবস্থায় কাছাকাছি একটা জায়গায় থাকুক, আমাকে 5 মিনিট 7 মিনিট 10 মিনিট সময় দিক, আমি ঠিক জায়গা বুঝে তার শরীরে ঢুকে পড়বো। দ্যাট ইজ হোয়াট দ্য ভাইরাস ওয়ান্টস। এবং আমার তোমার কাজটা হলো তাকে সেই সুযোগটা করে না দেওয়া। দ্যাট ইজ হোয়াট উই আর ট্রাইং টু ডু। এবং আমরাও করেছি। আজকে যেমন আমাদের দেশের সরকার বুঝতে পারেনি, ইলেকশন কমিশন জিনিসটা নিয়ে ঘাঁটাঘাঁটি করেছে, কুম্ভ মেলা একটা ভুল কাজ হয়েছে, সেরকম আমরাও ব্যক্তিগত স্তরে অনেক ছোট ছোট ভুল করেছি, যে ভুলগুলো আজকে একত্রিত হয়ে আমাদের এমন একটা জ্বলন্ত সমস্যার মধ্যে ফেলেছে। তো যাই হোক, আমরা এবার শিক্ষা নিয়েছি। সুতরাং এবারের বার যখন পরিস্থিতিটা আরেকটু ঠান্ডার দিকে যাবে, তখন আমাদের মনে রাখতে হবে যে যতদিন না আমরা সেই কনফিডেন্সটা পাচ্ছি, কনফিডেন্স থেকে পাবো, ভ্যাকসিনেশন থেকে পাবো। আমরা যদি সতর্ক হই তাহলে সেকেন্ড কি থার্ড ওয়েভ আসবে না। আমরা যদি আবার সেই হই হই রই রই করে বেরিয়ে পড়ি, আমরা যদি আবার সেই বিয়ে বৌভাত অন্নপ্রাশন মুখ আড্ডার স্থল এটা সেটার মধ্যে আমরা ঢুকে পড়ি, আবার আমরা খানিকটা বেরিয়ে
আবার সেই 2-2.5 মাস পরে নিজেদের উপরে এরকম বিপদ টেনে আনবো। আর আমার মনে হয় না যে কোনো দেশ, কোনো সমাজ, ভারতবর্ষ এবার যে অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেল, মানে একসঙ্গে যদি আমেরিকা রাশিয়া ভারতবর্ষকে আক্রমণ করতো, তাতেও হয়তো ভারতবর্ষের এই দুরবস্থা হতো না আজকের মতো। সুতরাং যে দুরবস্থার মধ্যে দিয়ে আমরা বেরোলাম, যত লক্ষ প্রাণ, হ্যাঁ, ওই সকালবেলার ওই পরিসংখ্যানটা দেখবেন না, ওর কোনো মানে নেই, হ্যাঁ, কত লোক মারা গেল। আরো বেশি। ওটা ওটা বেশি নয়, ওটাকে 20 বা 25 দিয়ে গুণ করবেন রোজ, তাহলে একটা সংখ্যায় এলেও আসতে পারে। কালকে ইকোনমিস্ট বলে একটা খুব রেসপেক্টেড জার্নাল আছে, তারা ম্যাথমেটিক্যাল মডেল করে দেখিয়েছে যে আমাদের মর্টালিটি রেট হচ্ছে, যেটা আমরা লিখছি তার অ্যাবাউট 20 গুণ, 20 টাইমস। চিন্তা করে দেখি আমরা যে আমরা যদি ভারতবর্ষের মাটিতে তৃতীয় বিশ্বযুদ্ধটাও লড়তাম, তাহলেও এতগুলো লোক মারা যেত কিনা আমার সন্দেহ আছে। তো যে অভিজ্ঞতা, যে মর্মান্তিক অভিজ্ঞতার মধ্যে নিয়ে আমরা গেছি, তো সেখানে আমরা নিশ্চয়ই চাইবো যে আমাদের কেন্দ্রীয় রাজ্য সব সরকার খানিকটা বুদ্ধি, বিবেচনা এবং ক্ষমতার কথা নয়, মানুষের কথা চিন্তা করে তারা এগোয়। আর মানুষকে নিজের ভালোটা নিজে বুঝতে হবে। কারণ আমরা, ঠিক আছে, বিচ্ছিরি লাগছে, খারাপ লাগছে, আমাদের অনেক কিছু, জীবনটা অন্যরকম হয়ে গেছে, তা বলে যেমনি আমার খাঁচার দরজাটা একটু খুলবে, তখনই, আমরা তো সার্কাসের জন্তু নয়, আমরা পৃথিবীর সভ্য মানুষ, আমার খাঁচার দরজাটা একটু খুলে গেলেই আমি একেবারে বাঁধন ছাড়া ভাবে, বেপরোয়া ভাবে বেরিয়ে পড়বো। সেটা যেন আমরা একবার করেছি, কিন্তু দ্বিতীয়বার যেন আমরা একেবারেই না করি। আমরা সতর্ক হলে থার্ড ওয়েভ আসবে না। আর আমরা যদি সেখানে মানে দায়িত্ব জ্ঞানহীন হই, তাহলে এই অভিজ্ঞতা আবার ফিরে আসবে। আমরা কেউ সেটা চাই না, নোবডি ওয়ান্টস ইট। একদম ঠিক। আমাদেরকেই আগে সতর্ক হতে হবে। আমরা যেমন করোনার প্রথম পর্বে যেটা দেখেছি, হই হই করে আমরা করোনা জয় করে ফেলেছি, সেটা বলে রাস্তায় নেমে পড়েছি, ইলেকশন করেছি, বিয়ে বাড়ি, জমায়েত প্রচুর, সেগুলো কিন্তু আগামী 1-1.5 বছর না করায় বাঞ্ছনীয়। আমরা যদি নিজেদের সুরক্ষিত রাখতে চাই, এইটা আমাদের মানতেই হবে। ধন্যবাদ কুণালদা, আপনাকে। আগামী দিনে আরো আমরা সবাই ভালো থেকো, এবং তোমাদের চ্যানেলের মাধ্যমে সবাইকে বলি যে এটা আমাদের সবাইয়ের কাছে, এটা আমাদের আনন্দদায়ক চ্যালেঞ্জ না, এটা আমাদের খুব কষ্টদায়ক চ্যালেঞ্জ। কিন্তু প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা পরিবারকে এই সময় আমাদের মন শক্ত করে, নিজেদের চোয়াল শক্ত করে, নিশ্চয়ই জীবনে নানান রকম অসুবিধা আমাদের সামনে আসবে, কিন্তু আর কটা সপ্তাহ যদি আমরা মনের জোরটাকে ধরে রাখতে পারি, আমরা এই ঢেউটাকে কাটিয়ে যেতে পারবো। ভালো থাকবেন। নমস্কার। নমস্কার, আপনারা সবাই ভালো থাকবেন। আজকে এখানে শেষ করছি।